পানি ন্যায্য হিস্যা দাবিতে তিস্তা পাড়ে অভিনব কর্মসূচি বিএনপির। জনতার সমাবেশে অংশ নিচ্ছেন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা। মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। সাবেক মন্ত্রী ইনু মেনন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপা ফের রিমান্ডে। নতুন মামলায় গ্রেফতার কামরুল সহ 5 জন। গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে আওয়ামী লীগের 5 নেতা। সমুদ্র সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কোস্টগার্ড, জানালেন মহাপরিচালক। সার্বভৌমত্ব রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। বেরিয়ে আসছে স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি। করোনাকালে বিদেশি সংস্থার দেয়া $700 মিলিয়ন জালিয়াতি। কমিশন পেতেন প্রকল্প পরিচালকের স্ত্রীও। এবং মার্চ এপ্রিলে 30 টাকা করে 15 কেজি করে চাল পাবেন 50 লাখ পরিবার। ঈদে বিনামূল্যে 10 কেজি করে চাল পাবেন কোটি পরিবার, জানালেন খাদ্য উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে অভিনব কর্মসূচি পালন করছে বিএনপি। অংশ নেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। 115 কিলোমিটার জুড়ে 11টি পয়েন্টে 2 দিনের অবস্থান কর্মসূচি শুরু হবে দুপুরে। তবে সকাল 10টার পর থেকেই প্রতিবাদী আয়োজনে আসতে শুরু করেছেন নদী পাড়ের মানুষ ও নদী রক্ষা আন্দোলনের সদস্যরা। এ সময় ভারতের কড়া সমালোচনা করেন তারা। উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে দ্রুত পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। 2 দিনের কর্মসূচিতে নাটক, পালা ও ভাওয়াইয়া গান ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমাদের যে পানিতে ডুবিয়ে মারছে বর্ষাকালে, শুকনো মৌসুমে আমাদের পানি ন্যায্য অংশটা আমরা পাচ্ছি না, যার ফলে এই অঞ্চলটা মরুকরণের দিকে ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে। 1000 হেক্টর জমি আমরা প্রতি বছর প্লাবিত হই। আমরা যদি তিস্তা মহাপরিকল্পনা আমাদের এখানে বাস্তবায়িত হয়, তাহলে এই তিস্তা পাড়ের মানুষের এবং এই তিস্তা উত্তরের জনপদের আমাদের যে উন্নয়নের চাকা ত্বরান্বিত হবে। এই মুহূর্তে তিস্তার বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমে যাচ্ছি লালমনিরহাটে আহমেদ সালেহিনের কাছে। তিস্তা বাঁচাই এই প্রতিবাদ নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে আজকে লালমনিরহাট সহ উত্তরবঙ্গের 11টি স্থানে তিস্তা নদীর যে পানির যে ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করছেন এখানকার এই উত্তরের জনপদের মানুষ। একই সঙ্গে যোগ দিয়েছেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সব ধরনের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন লালমনিরহাট প্রান্তে, অর্থাৎ তিস্তার যে চর জেগেছে, তিস্তার পানি শুকিয়ে গিয়ে যে চর জেগেছে, সে চরের মাঝখানে আজকে এখানে সমাবেশ করছে, জনতার সমাবেশ। যে জনতার সমাবেশে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যুক্ত হবেন, তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে সামাজিক সাংস্কৃতিক যে ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখবেন। একই সঙ্গে এখানে বিভিন্ন ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। ভারতের উজান থেকে নেমে আসা যে পানি, যে অভিন্ন নদীর যে পানিটি বাংলাদেশের ভাটিয়া অঞ্চলে দিয়ে যে অবহিত হবে বা যেখান থেকে প্রবাহিত হবে, সেই নদীর ওখানে তিস্তা ব্যারেজ, সেই ব্যারেজের যে অংশে যে পানি আটকে রেখে বাংলাদেশের মানুষের যে জীবন ধারণের যে সমস্যা তৈরি হচ্ছে, তার প্রতিবাদই মূলত আজকের অভিনব বা ভিন্ন ধর্মী আজকের এই প্রতিবাদ। এই চরের মাঝখানে, নদীর মাঝখানে যে চর জেগেছে, যে চরের মধ্যে তারা এই অনুষ্ঠান, এই আয়োজন করেছেন। যে আয়োজনের মধ্য দিয়ে ভারতকে আবারও তারা প্রতিবাদ জানান, ভারতকে একটি মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, যেন তারা এখান থেকে তাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বাংলাদেশের যে ন্যায্য হিস্সা যে পানি, সেটা যেন দেওয়া হয়। এবং শুষ্ক মৌসুমের আগেই যে নদী শুকিয়ে গেছে, সেটিকে তাকেই কিন্তু আসলে প্রমাণ করতে মূলত আসলে এই চরের মাঝখানে সমাবেশ করছে। আপনারা জানেন যে 2 দিনব্যাপী এই কর্মসূচি রাত দিন ধরে চলবে। আজকে কিন্তু মধ্যরাত, গভীর রাত পর্যন্ত এই কর্মসূচি চলবে, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, পালা গান, পল্লীগীতি সহ এখানে কালচারাল যে অনুষ্ঠানগুলি সেগুলি এখানে অনুষ্ঠিত হবে। এবং এই প্রতিবাদ দিয়ে বিশ্ববাসীকে জানাতে চায় যে ভারত পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশের, সেই ভারতের কাছ থেকে যে পানির যে ন্যায্য হিস্সা যে আদায় করতে হবে, সে আদায়ের একটি প্রতিবাদ এটি। এবং এখানকার জনপদের মানুষ এবং রাজনীতিবিদ সহ সবাই বলছেন যে বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল, 15 বছর দেশ শাসন করেছে, তারা যে নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের ন্যায্য হিস্সা তিস্তার পানি তারা প্রাপ্যটা যেটি পায়নি, সেটি আজকে পাওয়ার আশায়, পাওয়ার দাবিতে
আজকে এই প্রতিবাদ অংশ নিয়ে তারা ভারতকে মেসেজ দিচ্ছেন যেন তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই পানিটি ন্যায্য হিস্সা বাংলাদেশে সেটি যেন তারা দেয়। আপনারা জানেন যে 154টি অভিন্ন নদী রয়েছে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের কারণে। ভারত থেকে নেমে আসা, ভারতের উজান থেকে নেমে আসা নদীগুলো বাংলাদেশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে যে মিশেছে এবং দেশের বিভিন্ন স্থানে এই পানি প্রবাহিত হয়েছে এবং ফসলি জমি, মানুষের জীবন জীবিকায় এই নদীকে ধরেই আসলে জীবন জীবিকা, মানুষের কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় এই নদী দিয়ে। সেই নদীর পানি আসলে যেটি দেওয়া হচ্ছে না, যে প্রাপ্য সেটি দেওয়া হচ্ছে না ভারতের থেকে, সেই বিষয়টি কিন্তু তারা আজকের প্রতিবাদ জানাচ্ছেন। এখানে পদযাত্রা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের দেশীয় যে খেলাগুলি রয়েছে, হাডুডু, কাবাডি, লাঠি খেলা সহ নানা ধরনের খেলা এখানে অনুষ্ঠিত হবে এবং রাতভর চলবে এই অনুষ্ঠান এবং আগামীকালকেও কিন্তু এই অনুষ্ঠান চলবে। একটানা 2 দিনব্যাপী এই অনুষ্ঠান পরিচালিত হবে এবং যার মাধ্যমে এই প্রতিবাদগুলো সারা বিশ্বকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ আসলে কী ধরনের কষ্টে আছে, যে নদীর পানি না থাকলে এখানকার মানুষ যে জীবন জীবিকা নির্বাহ করতে তাদের কী ধরনের কষ্ট হয় সেটি যেমন প্রমাণিত বা সেটি যেমন তারা বলতে চান। একই সঙ্গে বর্ষা মৌসুমে যখন উজান থেকে বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়, বন্যা পরিস্থিতিতে মানুষের উত্তর অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থান ডুবে যায় বন্যার পানিতে, বানভাসী মানুষরা তখন ক্ষতিগ্রস্ত হয়, জীবন মালের ক্ষতি হয়। সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে আজকের এই প্রতিবাদ, যেই জনতার সমাবেশ, প্রতিবাদী যে জনতার সমাবেশ, সেখান থেকে। এই লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা এই অঞ্চলের মানুষ যে আজকের যে প্রতিবাদ করছে 11টি স্থানে, তারা মূলত নদীর পাড় ধরেই 242 কিলোমিটার রাস্তায় নদীর পাড় ধরেই তারা এই প্রতিবাদ কর্মসূচি অংশ নিয়েছেন এবং এখানে তারা এই প্রতিবাদ 242 কিলোমিটার রাস্তা জুড়ে তারা এই প্রতিবাদ করবেন, যেখানে পদযাত্রা হবে, মানুষ প্লাকার্ড হাতে এই সমাবেশে, এই কর্মসূচিতে তারা অংশ নেবেন। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বক্তব্য রাখবেন। একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু তারা অংশ নিচ্ছেন, বিভিন্ন স্থানে তারা বক্তব্য রাখবেন। যুগপৎ আন্দোলনের শরিক যারা এক দফা আন্দোলনে ছিলেন, সরকার পতনের আন্দোলনে, তারাও কিন্তু এই কর্মসূচিতে তারা অংশ নিচ্ছেন, তারা অংশ নেবেন এবং একই সঙ্গে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। তিনি আগামীকাল সন্ধ্যায় তার বক্তব্য রাখবেন। নদী বাঁচাও যে আন্দোলন চলছে, তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে তিনি সংহতি প্রকাশ করে তার বক্তব্য রাখবেন। রংপুরের মহিপুরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নিশাত, আমরা যাব সেখানকার খবর জানতে। মহিপুরে আপনারা জানেন যে সকাল থেকে যেটি জানাচ্ছিলাম, জাগো ভাই তিস্তা বাঁচাই এই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে 2 দিনের লাগাতার কর্মসূচি দিয়েছে। আমরা দেখছি যে তিস্তা অববাহিকার যে 11টি পয়েন্টে এভাবেই তাবু করা হয়েছে, মঞ্চ করা হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা জানান দিতে চান যে ভারত একতরফা পানি প্রত্যাহার করে যে উত্তরাঞ্চল মরুকরণ মুখে ফেলছে এবং একই সাথে বন্যার সময়, বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে ভাঙন প্লাবনের মতো দুর্যোগ তৈরি করছে, সেই হাত থেকে বাঁচতে মূলত পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এই 2 দাবিতে মূলত তারা এই কর্মসূচি পালন করছেন এবং দুপুর 2টায় এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হলেও আমরা দেখছি যে 10টার পর থেকে তিস্তা পাড়ের বাসিন্দারা একই সাথে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের যারা নেতাকর্মী তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি তিস্তা নদী রক্ষা আন্দোলনের পাশাপাশি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ বিভিন্ন সংগঠন যারা দীর্ঘ সময় ধরে তিস্তা সুরক্ষা আন্দোলন করে আসছিলেন তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছেন এবং 48 ঘন্টার যে কর্মসূচি সেটি কিন্তু দুপুর 2টায় শুরু হওয়ার পরে আগামীকাল পর্যন্ত চলবে এবং শুধুমাত্র এই অবস্থান কর্মসূচি নয়, অবস্থান কর্মসূচির পাশাপাশি এখানে সমাবেশ হবে, একই সাথে রাতে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে, দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং খেলাধুলার আয়োজন করা হয়েছে। মূলত 2 দিনের এই কর্মসূচি যারা নদীপাড়ের মানুষ, যারা বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আসবেন, তাদেরকে উজ্জীবিত রাখতেই নানা ধরনের আয়োজন করা হয়েছে। এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, মেডিকেল টিম রয়েছে। সবকিছু মিলে তিস্তাপাড়ের বাসিন্দারা যেটি বলছেন যে তিস্তা নদী দীর্ঘ সময়ে সুরক্ষায় কোনো কর্মসূচি নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে এবং একই সাথে যে কূটনৈতিক দুর্বলতা বিগত সরকারের আমলে, সে কারণেই তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে তিস্তাপাড়ের বাসিন্দারা বঞ্চিত হয়েছেন। এর ফলে দেখা গিয়েছে যে খরার সময় পানি
পানির অভাবে এক ধরনের মহা দুর্যোগ তৈরি হচ্ছে এবং বর্ষাকালে ভাঙ্গন প্লাবনের ফলে প্রতি বছর 40,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। এই সংকট থেকে উত্তরণে মূলত আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে যে 2 দিনের লাগাতার কর্মসূচি, তারা মেসেজ দিতে চান যে এই 2 দাবি তিস্তার পানি ন্যায্য হিসেবে এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে দ্রুত সময়ের মধ্যে এই কর্মসূচি দীর্ঘায়িত এবং লাগাতার ভাবে পালন করা হবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে তিস্তা পাড় থেকে আন্দোলনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, এর আগে ছিলাম লালমনিরহাটে। সংস্কারের অভাবে নাব্য হারিয়ে মরতে বসেছে তিস্তা। গ্রীষ্ম মৌসুমের আগে নদীতে হাঁটু পানি। অন্যদিকে ভারতের একতরফা পানি প্রত্যাহারে মরুকরণের মুখে পুরো তিস্তা অববাহিকা। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের নত জানু পররাষ্ট্রনীতির কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ। গবেষকদের মতে তিস্তা সুরক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। নদীর এই কঙ্কালসার চিত্র দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একসময়ের প্রমত্তা তিস্তা। শুষ্ক মৌসুমের আগেই পানি শুকিয়ে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য চর। অথচ এই তিস্তাকেই বলা হতো উত্তরের জীবনরেখা, যেটি এখন 2 কোটি মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিচর্যার অভাবে তিস্তা শুধু নাব্যই হারায়নি, তলদেশ ভরাট হয়ে হারিয়েছে পানি ধারণের সক্ষমতাও। শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ 5,000 কিউসেক থাকার কথা থাকলেও ভারতের একতরফা পানি প্রত্যাহারে তা নেমেছে 400 কিউসেকে। শুধু পানির অভাবে প্রতি বছর 10,000 কোটি টাকার ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে তিস্তা অববাহিকায়। শুধু কৃষি নয়, নদী শুকিয়ে যাওয়ায় বিলীন হয়েছে মাছের অভয়ারণ্য, বন্ধ হয়েছে নদী নির্ভর যোগাযোগ ব্যবস্থা। ফলে জেলে মাঝি সহ তিস্তা নির্ভর লাখো মানুষের জীবন জীবিকা এখন চরম সংকটে। বর্ষাকালে তো মনে করেন যে পানিতে থামা যায় না, আর খরাকালে ফির আবার মনে করেন যে বালু হয়ে যায়। এখন পানি নাই না, তিস্তার মধ্যে শুকিয়ে গেছে। পাইপ বোর্ডিং করি কোন থেকে পাইপ দিয়ে এখন ওই যে মেশিন দিয়ে পানি দিবার লাগছে। নদী তো পানি না দিয়ে তো মাছ পাচ্ছি না। ভাটিতে যখন পানির অভাবে ভয়াবহ মরুকরণের মুখে তিস্তা অববাহিকা, তখন বিপরীত চিত্র উজানে। আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই একাধিক বাঁধ, খাল, জলবিদ্যুৎ ও সেচ প্রকল্প নির্মাণ করে ইচ্ছে মতো তিস্তার পানি ব্যবহার করছে ভারত। একতরফাভাবে ভারত তিস্তার পানি প্রত্যাহার করে নিয়ে তারা তাদের কৃষিক্ষেত্রে এবং তাদের অন্যান্য ক্ষেত্রে তারা তাদের উন্নয়ন সাধিত করেছে, সেই সাথে আমাদেরকে পানি বঞ্চিত করেছে। তিস্তা ব্যারেজের সামনে আরও কয়েকটা ব্যারেজ করেছে। তারা আমাদের স্বার্থ সংরক্ষণ হবে এই রকম কোনো বিষয় নিয়ে তারা আমাদের সাথে কথা বলে না। গবেষকদের মতে উত্তরের 5 জেলার 2 কোটি মানুষের জীবনমান রক্ষায় একমাত্র সমাধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই যে তিস্তা পরিকল্পনা, এটা সবার আগে অধিকার দিয়ে এটার দ্রুত বাস্তবায়ন করা হোক। তিস্তাকে সুরক্ষা করা না গেলে শুধু জীবন জীবিকায় নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় বিপর্যস্ত হয়ে পড়বে নদী বিস্তৃত 2000 বর্গ কিলোমিটার জনপদের মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রাজধানীর মিরপুর থানার হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল রূপার 5 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক মন্ত্রী ইনু মেননের 3 দিন করে রিমান্ড দিয়েছেন। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে আদেশ দেন। এদিন ভাটারা থানার মামলায় 3 দিনের রিমান্ডে পাঠানো হয় টাঙ্গাইল 5 আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারিকে। একই আদালত রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে। দুজনকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। এদেরকে বিভিন্ন মামলায়, হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিজ্ঞ আদালত ফারজানা রূপা এবং শাকিল আহমদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং হাসানুল হক ইনু এবং মেননকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক এমপি টাঙ্গাইলের সদরের সানোয়ার হোসেন এবং আওয়ামী লীগের আরও 2 জন নেতা, তাদের বিরুদ্ধেও 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উত্তরায় জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগের 5 নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে।
জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীতে যে কটি স্থানে সবচেয়ে বেশি সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটে এর মধ্যে যাত্রাবাড়ি, চাঙ্কারফুল যেমন রয়েছে, উত্তরাতেও বেশ কয়েকজন, যদিও প্রসিকিউশন বলছে প্রায় 200 জনের মতো শুধুমাত্র উত্তরাতেই শহীদ হয়েছেন। এবং এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং এই মামলায় গত 11ই ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তো আজকে এই মামলায় 5 জনকে হাজির করা হয়েছে। সাবেক মেয়র আতিকুল ইসলামকে এখনও হাজির করা হয়নি, তাকে অন্য একটি মামলায় তিনি ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন, সেই কারণে তাকে কখন হাজির করা হবে সেই বিষয়টি আমরা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। যদিও প্রসিকিউশন তরফ থেকে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এবং এই আসামিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অভিযোগ এবং যে 5 জন আওয়ামী লীগ নেতা যাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে, প্রসিকিউশন বলছে, তদন্ত সংস্থা বলছে তারা প্রত্যেকেই প্রত্যক্ষভাবে সরাসরিভাবেই ছাত্রদের আন্দোলন দমনে গুলি করেছে এবং বেশ কিছু ভিডিও ফুটেজে তাদের সম্পৃক্ততা মিলেছে, সেই কারণে তাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে। আর আতিকুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে, তিনি এই জুলাই আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগের, তাদেরকে প্রত্যক্ষভাবে মদত দিয়েছেন ছাত্রদের উপর নির্বিচারে হামলা করতে বা ছাত্রদের গুলি করতে। সেই কারণেই কিন্তু আতিকুল ইসলামকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসিকিউশনের তরফ থেকে যেটি বারবারই বলা হচ্ছে যে জুলাই আগস্টে 3 সপ্তাহ ব্যাপী সারা দেশেই যে সহিংসতা, সংঘাত হয়েছে, হত্যা হয়েছে, নির্বিচারে গুলি করা হয়েছে, এর মধ্যে তারা 4টি স্পটের মামলা খুব তাড়াতাড়ি তদন্ত করতে চান। আমরা যতটুকু জেনেছি যে এই 4টি ঘটনার তদন্ত একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এই মাসের মধ্যেই হয়তো এই 4টি ঘটনা অর্থাৎ রাজধানীর যাত্রাবাড়ি, চাঙ্কারপুল, উত্তরা এবং আশুলিয়ায় এই 4টি ঘটনার রিপোর্টটি খুব তাড়াতাড়ি আসবে এবং খুব তাড়াতাড়ি এদের বিচার শুরু করা হবে। তো এখন পর্যন্ত যেটি বলি যে আজকে 6 জনকে হাজির করার কথা ছিল, এই 5 জন আওয়ামী লীগ নেতাকে হাজির করা হচ্ছে। সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাকে কখন হাজির করা হবে সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবে প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মার্চ এপ্রিলে 30 টাকা করে 15 কেজি করে চাল পাবেন 50 লাখ পরিবার, আর ঈদে বিনামূল্যে 10 কেজি করে চাল দেওয়া হবে কোটি পরিবারকে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, রমজান উপলক্ষে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 3 লাখ মেট্রিক টন চাল বিক্রি করবে সরকার। এদিকে ডিসি সম্মেলনে অংশ নিয়ে রাজস্ব বাড়াতে সারা দেশে করের আওতা বাড়ানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিশেষ করে ব্যবসায়ী এবং পেশাজীবীদের ট্যাক্স প্রদানে উদ্বুদ্ধ করার কথা বলেন তিনি। মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচি। 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে। টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় 50 লাখ টন করে। তারপরে আপনার ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে। ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যেটা আরো বিস্তৃত করতে পারি, সেটা ইভেন প্রত্যন্ত অঞ্চলে আপনি ট্যাক্স কি ঢাকা, চিটাগাং বড় শহরে করবেন, অনেক ইস্যু আছে, সেখানে ডিসিদের অনেক এখতিয়ার আছে। মোট কথা ট্যাক্স স্টেবিলিটি, আমার রাজস্ব যদি আমি না বাড়াই, জোর করে রেট বাড়িয়ে না, ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে কয়েক লক্ষ, কালকে দেখলাম যে 50 লক্ষ 60 লক্ষ, ট্যাক্স দেয় মাত্র 5 লক্ষ লোক ভ্যাট রেজিস্ট্রেশন, এটা কোনো সম্ভব? বাংলা একাডেমিতে নিয়োগ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযান চালাচ্ছে দুদক। সেখানে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 2022 সালে বাংলা একাডেমিতে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয় 175 জনকে। এই নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশন একটি টিম আজকে বাংলা একাডেমিতে অভিযান নিয়ে এসেছে। তারা যেটা বলছে যে 175 জনকে যে নিয়োগ দেওয়া হয়, সে নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটি পদে পদে নিয়োগ হয়েছে। অর্থাৎ একদিকে যেমন ফর্ম বিক্রি থেকে শুরু করে এই যে 175 জন নিয়োগ হয়েছে, এর মধ্যে যেমন এখানে অস্থায়ী কর্মকর্তাদেরকে স্থায়ী করে যে চাকরির মাধ্যমে একই সাথে
সাথে বিভিন্ন পদে কিন্তু আত্মীয় স্বজন বা বিভিন্ন কোটা কেন্দ্রিকভাবেই 175 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এইখানে জানিয়ে রাখি যে 500 জনকে ভাইবাও ডাকা হয়েছিল এই নিয়োগের ঘটনা, অর্থাৎ বিভিন্ন কর্মকর্তা থেকে কর্মচারী বিভিন্ন পদে, কিন্তু ভাইবার রেজাল্ট না করে আলাদাভাবে কিন্তু 175 জনকে তারা নিয়োগ দেয় বলে দুদকের তথ্য রয়েছে, যার ভিত্তিতে আজকে অভিযান এসেছে। এখন মূলত দুদক যারা সেই সময় নিয়োগ পেয়েছিলেন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছেন তারা আসলে কোন প্রক্রিয়ায় বা কিভাবে তারা এখানে নিয়োগ পেয়েছেন সেই তথ্যপাত্রগুলো সংগ্রহ করছেন। এর আগে তারা বাংলা একাডেমির মহাপরিচালকের সাথেও কথা বলেছেন, তার কাছে জানতে চেয়েছেন যে এখানে কিভাবে এই আত্মীয় স্বজনরা অতি পরিমাণে যে নিয়োগের বড় অংশ জুড়েই যে আত্মীয় স্বজন বা কোটায় নিয়োগ হয়েছে বা এখানে অস্থায়ী কর্মকর্তারা স্থায়ী হয়েছে, এখানে কিভাবে হয়েছে, কি প্রক্রিয়া হচ্ছে, এগুলো জানতে চাচ্ছেন। একই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে প্রত্যেকটা পদে পদে যে দুর্নীতি হয়েছে এর মধ্যে শুধুমাত্র কর্মচারী নিয়োগের ক্ষেত্রে 10 লাখ টাকার উপরে কিন্তু নেওয়া হয়েছে 2022 সালে নিয়োগে। এছাড়া কর্মকর্তাদের ক্ষেত্রে একইভাবে বিভিন্ন বড় অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই নিয়োগের সাথে অনিয়মের সাথে জড়িত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই 2022 সালে যে 180 জনের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, পরবর্তীতে 175 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই নিয়োগের প্রত্যেকটা পদে পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে শুরু করে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত প্রত্যেকটা পদে পদে অনিয়ম দুর্নীতি হয়েছে। সেই অভিযোগ অনুসন্ধানে দুদকের একটি টিম অভিযান চালাচ্ছে। তো এই ছিল দুদকের অভিযান থেকে বাংলা একাডেমির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বাংলা একাডেমিতে। স্বাস্থ্য খাতে $700 মিলিয়ন জালিয়াতি। কাজ পাওয়ার কথা ছিল স্বাস্থ্য খাতের ঠিকাদারির, অথচ দেয়া হয় একটি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানকে। কেউ আবার কাজের কমিশন পাঠিয়ে দেন প্রকল্প পরিচালকের স্ত্রীর কাছে। এভাবেই বিগত সরকারের আমলে কোভিডকালীন দাতা সংস্থা থেকে পাওয়া অর্থের 9-6 করতে প্রতিটি পদে পদে হয় দুর্নীতি। এসব অপরাধী দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকায় সম্প্রতি দুদকের দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, দাতা সংস্থার অর্থের অনিয়মের ঘটনায় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সংকটে পড়বে দেশ। তাসলিম তৌহিদের রিপোর্ট। করোনাকালে চিকিৎসা সেবা পেতে মানুষের হিমশিম অবস্থা মনে করিয়ে দেয় কতটা ভঙ্গুর ছিল স্বাস্থ্য ব্যবস্থা। সে সময় মন্ত্রণালয় থেকে শুরু করে হাসপাতাল অনিয়ম দুর্নীতির কালো ছায়া থেকে বাদ যায়নি কোথাও। ঠিক তেমনি আন্তর্জাতিক সংস্থার একটি তদন্ত প্রতিবেদন এসেছে দুদকের হাতে। সেখানে বলা হচ্ছে 2020 সালে এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-19 মোকাবেলায় $600 মিলিয়ন চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত $100 মিলিয়ন সহায়তা পায়। তদন্ত প্রতিবেদন বলছে, মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জামাদি, সচেতনতায় বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ঠিকাদারি কাজ দেওয়ায় তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও পিডি ডাক্তার ইকবাল কবির পদে পদে অনিয়ম করেন। কাজ পাওয়া 6 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণও মিলেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। আমি তো সেই তখন থেকে ওএসডি হয়ে আছি, এগুলা তখনকার হিসেবের কাজ সাজিয়ে সবকিছুই, এগুলা নিয়ে আমি এখন কথা বলার মতো মুডে নাই ভাই। তথ্য বলছে, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান জাদিদ অটোমোবাইল পায় মাস্ক, পিপি সরবরাহের কাজ। অনৈতিকভাবে কাজ পেয়ে সরবরাহ করে নিম্নমানের সরঞ্জামাদি। একইভাবে পিডির স্ত্রীর কোম্পানিকে $29,500 দেয় আর এক ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া কাজ শেষ করার আগে অতিরিক্ত অর্থ পরিশোধ, পিডির পরিচিত প্রতিষ্ঠানকে কাজ দেওয়া সহ নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। যদিও এসব নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান নিজেদের নির্দোষ দাবি করছে, কোনো প্রতিষ্ঠানের আবার পূর্বের ঠিকানায় হদিস মেলেনি। করোনার সময় চলে গেছে গা, এটা 29 নম্বর উঠে গেছিল, কিছুদিন ছিল, ওখান থেকে শ্যামলি চলে গেছে, তারপর আমরা বলতে পারি না। দুদক থেকে আমার সমস্ত কাগজপত্র সাবমিট করা আছে এবং তারা ইনভেস্টিগেশন করে কোনো কিছু পায় নাই, তারপরে তারা আমাকে ছাড়পত্রও দিয়েছে। এ অবস্থায় তদন্ত প্রতিবেদনকে আমলে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে দুদককে পরামর্শ এই আইনজীবীর। এই ইনফরমেশনসগুলোকে যদি এখনই আপনার তাদের আমলে না নিয়ে তদন্ত যদি না শুরু করে, খুব সুন যেটা হবে, এই ফরেন ডোনেশনসগুলি, ফান্ডিংসগুলি দাতা সংস্থা থেকে এটা বন্ধ হয়ে যাবে। আর স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা নয়, এর সঙ্গে জড়িত থাকতে পারে তৎকালীন মন্ত্রী সহ অন্যরাও। সবকিছু হয়েছে মন্ত্রণালয়ের সংযোগ, এবং সেখানে হয়তো তাদের অদক্ষতা অথবা ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে এটা করা হয়নি। পিডিকে যে আজকে দায়ী করছি, পিডি ইজ এ পার্ট অফ দি গভর্নমেন্ট,
পিডির উপরও তো লোক আছে। করোনাকালে মাছ কেলেঙ্কারি ঘটনায় জেএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যদিও পরবর্তীতে আসামিদের অব্যাহতি দেয় সংস্থাটি। অতীতে মাছ কেলেঙ্কারি ঘটনায় আসামিদেরকে অব্যাহতি দিয়েছিল দুদক। পট পরিবর্তনের পর এখন দেখার বিষয় আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া এই প্রতিবেদনের আলোকে কী ধরনের পদক্ষেপ নেয় সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেশের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় কোস্টগার্ড সদস্যদের সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। বলেন, কোস্টগার্ড দেশের অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতে মুখ্য ভূমিকা পালন করছে। এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, স্বল্প লোকবল নিয়েও সমুদ্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কোস্টগার্ড। এর আগে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাহিনীর 42 সদস্যকে পদক প্রদান করা হয়। এদেশে স্থলভাগ সম্পদের সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দৃষ্টিও এখন দেশের বিশাল সমুদ্র অঞ্চলের দিকে নিবন্ধিত। সুনীল অর্থনীতির বিশাল ভাণ্ডার মজুত হয়েছে এই বঙ্গোপসাগরে। এই সম্পদের অন্বেষণ, আহরণ এবং সংরক্ষণই আমাদের উন্নতির চাবিকাঠি। এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন নিশ্চিত করতে হবে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে কলেজের প্রধান ফটকে জড়ো হয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা। তারা জানান, মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি সহ কয়েকটি বিভাগে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম। বারবার আবেদন করেও সুরাহা না পেয়ে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। $50 কোটি টাকার উপরে খেলাপিদের নতুন করে সুবিধা দেওয়ার পক্ষে ব্যবসায়ীরা। তাদের দাবি, সুবিধা না দিলে নতুন করে বাড়তে পারে খেলাপির সংখ্যা, আটকে যাবে আমানতকারীর অর্থ, থমকে যেতে পারে অর্থনীতির চাকা। তবে ঢালাও সুবিধা দেওয়ার বিপক্ষে মত অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তবে ব্যাংক খাতে রেখে যান প্রায় 2,85,000 কোটি টাকার খেলাপি ঋণ। সীমাহীন লুটপাট ও অনিয়মের জেরে তৈরি হওয়া খেলাপিদের পরিমাণ আরও বেশি বলে মনে করে অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র কমিটি। এমন পরিস্থিতিতে নতুন করে খেলাপি হওয়া ঠেকাতে 50 কোটি টাকার বেশি খেলাপি গ্রাহকদের যাচাই বাছাই সাপেক্ষে সুবিধা দিবে বাংলাদেশ ব্যাংক। এজন্য গঠিত হয়েছে 5 সদস্যের একটি কমিটি। বন্যা পরিস্থিতি আমরা গিয়েছে, তারপর সরকারের একটা পরিবর্তন হয়েছে। এই সমস্ত পরিস্থিতিগুলো অনেকগুলো বিজনেসের মধ্যে হ্যাম্পার হয়েছে। আমরা মনে করছি এই ধরনের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে যে সমস্ত ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি কিছুটা সহযোগিতা দেওয়া যায় তাহলে এটা বাংলাদেশের অর্থনীতিতে এই কোম্পানিগুলো আবারও রিভাইভ করে তাদের কন্ট্রিবিউশন রাখবে। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের পক্ষে মত দিয়ে ব্যবসায়ীদের সংগঠনগুলো বলছে, গণ অভ্যুত্থানের পরবর্তী শ্রমিক অসন্তোষের জেরে অনেক ব্যবসায়ী সংকটে পড়েছেন। সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের এই সুবিধা সহায়ক হবে। গুডসগুলো পোর্টে নষ্ট হয়ে যায়, অনেক সময় রাজনৈতিক অস্থিরতার কারণে তার ফ্যাক্টরিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম যদি নাকি তার কেস থেকে অবশ্যই আমি মনে করি যে সেই ক্ষেত্রগুলোতে অবশ্যই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করতে পারে। ব্যবসা যদি কেউ করতে চায় এবং তার যদি গুড ইন্টেনশন থাকে তাকে সুযোগ দেওয়া যেতে পারে আমার মনে হয়। যদি সে মানি লন্ডারিং করে না থাকে, হয়তো বিজনেস তো ফেল করতেই পারে, তার একটা এক্সিট পলিসি থাকতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে খেলাপি না বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ কাজে আসলেও ঢালাওভাবে সুবিধা দেওয়া যাবে না। যাচাই বাছাই করার ক্ষেত্রে থাকতে হবে সতর্ক। ব্যবসাটাকে এগিয়ে নিয়ে আসার জন্য সাময়িক কোনো সাপোর্ট দিয়ে যদি লং টার্ম ব্যাংকের যে সমস্ত ঋণ খেলাপি সেগুলোকে যদি উদ্ধার করে আনার কোনো সুযোগ থাকে সেটি একটা জিনিস, কিন্তু ঢালাওভাবে সবাইকে সুযোগ না দেয়া। নতুন সুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে তা কমিটির সুপারিশের ভিত্তিতে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের মেয়ে। স্থানীয়রা জানায়, সকালে মাতোয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে মেয়েকে নিয়ে
রাস্তা পার হচ্ছিলেন রুনা ও আব্দুল জব্বার। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। হাসপাতালে নেওয়ার পর মারা যান জব্বার। পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে যাত্রাবাড়ি থানা। রুনা জব্বার দম্পতি রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় নরকের সব দরজা খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির সামরিক সক্ষমতা শেষ করার হুমকিও দেন তিনি। রোববার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে উপত্যকাটিতে ফের ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে নিহত হচ্ছেন হামাসের 3 পুলিশ সদস্য। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো 2000 পাউন্ড ওজনের একটি ভারী বোমার চালান ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘন করছে নেতানিয়াহু প্রশাসন। প্রতিদিনই গাজা উপত্যকায় নির্মম আগ্রাসন চালাচ্ছে সেনারা। স্থানীয় সময় রোববার সকালে গাজায় ফের ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এই হামলায় নিহত হন হামাসের কয়েকজন পুলিশ সদস্য। হামলার নিন্দা জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দখলদার সেনারা যেন পুলিশ সদস্যদের ওপর হামলা না চালায় সে বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান তারা। এদিন গাজার উত্তরাঞ্চল ও পশ্চিম তীরেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে ইসরায়েলি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রোতে রওনা হবে, যেখানে যুদ্ধবিরতির প্রথম ধাপ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হবে বলে জানায় নেতানিয়াহুর কার্যালয়। এছাড়াও গাজার জনগণকে দেশ ছাড়ার সুযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিন ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি না দিলেই গাজায় নরকের দরজাগুলো খুলে দেয়া হবে বলে হুমকি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজাবাসীর ওপর অমানবিক নির্যাতনের হুঁশিয়ারি দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো 2000 পাউন্ড ওজনের MK-84 বোমার একটি চালান ইসরায়েলে পৌঁছেছে। বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প তুলে নেয়ার পর এ চালান আসে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানা যায় ভারী এই বোমাটি কংক্রিট ও ধাতু দিয়ে তৈরি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পানির ন্যায্য হিস্সা দাবিতে তিস্তা পাড়ে অভিনব কর্মসূচি বিএনপির। জনতার সমাবেশে অংশ নিচ্ছেন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা। মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। সাবেক মন্ত্রী ইনু মেনন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপা ফের রিমান্ডে। নতুন মামলায় গ্রেফতার কামরুল সহ 5 জন। গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে আওয়ামী লীগের 5 নেতা। এবং মার্চ এপ্রিলে 30 টাকা দরে 15 কেজি করে চাল পাবেন 50 লাখ পরিবার। ঈদে বিনামূল্যে 10 কেজি করে চাল পাবেন কোটি পরিবার, জানালেন খাদ্য উপদেষ্টা। এ ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।